আসসালামু আলাইকুম দর্শক, আমি একজন ইতিহাসপ্রেমী মানুষ। ইতিহাস সম্পর্কে আমার অনেক বেশি আগ্রহ। আমি বিভিন্ন বই পড়ি এবং সেই আলোকেই আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে এত খোলামেলা এই বিষয় নিয়ে কেউ ইতিহাসে আলোচনা করে রেখেছে কিনা আমার জানা নেই। তবে আপনারা তো সবসময় পরিচিত মুখ দেখলে একটা অনুষ্ঠান পুরাটা দেখেন। তো আমি আজকে আপনাদের প্রতি অনুরোধ করব যে সম্পূর্ণ আমার অনুষ্ঠানটি দেখবেন। তো চলুন আজকে আমার বিষয়টি কি সেটি আলোচনা করি। মূলত দেশ স্বাধীন হওয়ার পর ৭২ থেকে ৮১ সাল পর্যন্ত আমাদের দেশে যে রাজনীতি চলেছে এবং ক্ষমতার দ্বন্দ্বে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একে অপরকে হত্যা করেছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। মূলত ৭২ থেকে ৮১ সালে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে। রাজনৈতিক যে হত্যাকাণ্ড, দেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, এই যে ব্যক্তিগুলো মারা গেল এবং এই ব্যক্তিগুলোকে কারা মারল, তো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, দেশপ্রেমিকরাই দেশপ্রেমিকদের হত্যা করেছে ক্ষমতার দ্বন্দ্বে। তো চলুন বিস্তারিত আলোচনা করি। তো শুরুতে যেটা বলতে চাই, ৭১ একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন করার জন্য সরকারের যে ধরনের ছাড় দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল। তারা জাতীয় সরকার গঠন করতে পারেনি, যার কারণে ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয়ে যায় ৭২ শুরুতেই। তো এই ক্ষমতার দ্বন্দ্বে আমি বলবো প্রথম যে হত্যাকাণ্ডের শিকার হয় সে হচ্ছে জাসদ নেতা সিরাজ শিকদার। উনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে কি হত্যা করেছে? সরকারের পুলিশ বাহিনী ১৯৭৫ সালে। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? তো একজন মুক্তিযোদ্ধাকে কিন্তু ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। কেন সিরাজ শিকদারকে তখন ক্রস ফায়ার দেওয়া হয়েছিল? তার কারণ তখন জাসদ ছিল সবচাইতে আওয়ামী লীগ বিরোধী একটি দল এবং তারাই মূলত বিরোধী দলের ভূমিকা পালন করেছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমালোচনা আন্দোলন সেটা তারা শুরু করেছিল। এবং বিভিন্ন জায়গায় জাসদ কিন্তু শ্রেণী শত্রু খতমের নামে ওই সময় তারা বিভিন্ন জায়গায় থানা লুট করত, ফাঁড়ি লুট করত এবং রক্ষী বাহিনীর অনেককে হত্যাও করেছিল। তো জাসদের চিন্তাধারা সেটা দেশপ্রেমিকই ছিল, তারাও দেশের ভালোই চাইতো, কিন্তু ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানে কিন্তু আর সিরাজ শিকদার রক্ষা হয়নি। তো একজন মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে রাষ্ট্রের পুলিশ বাহিনী দ্বারা। তারপর আমরা আলোচনা করতে চাই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে। তো এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কে? বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। যত যাই বলি না কেন, ইতিহাসের এই বিষয়টা অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী লোকটি হচ্ছে বঙ্গবন্ধু। আচ্ছা, এই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কে? সৈয়দ ফারুক রহমান, মুক্তিযোদ্ধা। এবং ইতিহাসে বিভিন্নভাবে এসেছে যে নূর চৌধুরী বঙ্গবন্ধুকে সরাসরি গুলি করেছে। আচ্ছা, এই নূর চৌধুরীকে? মুক্তিযোদ্ধা। আর শরীফুল হক ডালিম অন্যতম, যাকে 15ই আগস্টের সকালবেলা রেডিওতে বলতে শোনা যায় যে স্বৈরাচারী মুজিব সরকার উৎখাত করেছে। এই শরীফুল হক ডালিমকে? সেও একজন মুক্তিযোদ্ধা। তা আসুন, এই যে মেজর নূর চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন সময়ে উনি প্রথমে ছিলেন হচ্ছে জেনারেল ওসমানীর এডিসি। শরীফুল হক ডালিম পাকিস্তান থেকে পালিয়ে এসে, এই শরীফুল হক ডালিম এবং মেজর নূর এই দুজনই পাকিস্তান থেকে পালিয়ে এসে তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের দেশপ্রেম নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। কিন্তু তারা যে লোকটিকে মারলো, উনি কি দেশপ্রেমিক ছিলেন না? হ্যাঁ, উনিও দেশপ্রেমিক ছিলেন। তো দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হচ্ছে ক্ষমতা, দ্বন্দ্বটা হচ্ছে রাষ্ট্রের বিষয়। তো আমি বলবো যে শেখ মুজিবুর রহমানকে যারা মেরেছে তারা মুক্তিযোদ্ধা,
শুধু মুক্তিযুদ্ধই না, তারা ওই সময় পাকিস্তান সামরিক বাহিনীর চাকরির তোয়াক্কা না করে জীবনের ডয় ভর সব কিছুকে পেছনে ফেলে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপর আমরা আলোচনা করতে চাই যে এই যে হত্যাকাণ্ডটি হয়ে গেল, মুক্তিযুদ্ধের পক্ষকে হত্যা করেছে রাষ্ট্রের এক পক্ষ বলে, এটা রাষ্ট্রের বৃহৎ স্বার্থে। তো ওই সময়ে মুজিব হত্যাকাণ্ড নিয়ে আমি যে 3টি বই পড়েছিলাম, সেই 3টি বই লিখেছিল সাবেক সেনা কর্মকর্তারা। 3টি সেনা অভ্যুত্থানও কিছু না বলা কথা। এই বইটি লিখেছে এম এ হামিদ। তারপর সাফায়েত জামিল একটি বই লিখেছেন ষড়যন্ত্র 71 ও ষড়যন্ত্রময় নভেম্বর। তো ওইসব বই স্পষ্ট অনেক কিছু এসেছে। তো তাদের বইগুলোতেও কিন্তু ওই সময়ের যে বাংলাদেশের যে পরিস্থিতি সেগুলো উঠে এসেছিল। তো দেশে আসলে ওই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, রাষ্ট্রে গণতন্ত্র ছিল না, বাকশাল গঠন করা হয়েছিল, 74 দেশে দুর্ভিক্ষ হয়েছিল, দেশে চোরাচালান বেড়ে গিয়েছিল এবং গণতন্ত্রের যে পরামর্শ ইস্যুটা সেটা উঠে গিয়েছিল। তো ওই পরিস্থিতিতে বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্বদানকারী ব্যক্তি হলেও ক্ষমতার কারণে কিন্তু ওই সময় কিন্তু উনিও কিন্তু যে লোকটি গণতন্ত্রের জন্য জীবন লড়াই করেছে, উনিও কিন্তু গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাকশাল গঠন করেছিল। তো এই যে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক ধরনের ক্ষোভ ছিল মানুষের ভিতরে, এক ধরনের অস্থিরতা ছিল এবং রক্ষী বাহিনী একটি গঠন করা হয়েছিল, সেনাবাহিনীর সমান্তরাল একটা বাহিনী। তো এটি নিয়ে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের অসন্তোষ ছিল। তো রাষ্ট্রের সবকিছু মিলেই ওই পক্ষ মানে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাও দেশপ্রেমিক অংশই বলবো আমি, তারাও দেশপ্রেমিক ছিল। রাষ্ট্রের প্রশ্নে তারা এই হত্যাকাণ্ড ঘটেছে। তো এই হত্যাকাণ্ডে যে শিকার হয়েছে আমি ওনাকেও দেশপ্রেমিক বলবো। উনি বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্বদানকারী ব্যক্তি এবং যারা হত্যা করেছে তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। 15 আগস্ট শেষ। তারপর আসলো কি, তার 3 মাস পরই আসলো 3রা নভেম্বর 1975, 4ঠা নভেম্বর 1975, 5ই নভেম্বর, 6ই নভেম্বর, 7ই নভেম্বর, যেটা সিপাহী বিপ্লব বলা হয়। আচ্ছা, সেদিন কি হয়েছিল? এই যে মেজর ডালিমরা বঙ্গভবনে বসে থেকে একটি সরকার গঠন করলো খন্দকার মুস্তাকের নেতৃত্বে এবং তারা নিতান্তই ওই সময়কার জুনিয়র অফিসার। তো বঙ্গভবনে থেকে তারা দেশ পরিচালনা করছে, আর এদিকে খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধের বীর সেনানী, সাফায়েত জামিল মুক্তিযুদ্ধের বীর সেনানী। তো তারা কিন্তু তাদের ঊর্ধ্বতন অফিসার। তো তারা চাইছিল যে সেনাবাহিনী একটা চেইন অফ কমান্ডে ফিরে আসুক এবং ওই সময় জিয়াউর রহমানকে কাছেও সাফায়েত জামিলের যে বই ওনাকে ওখানে উনি উল্লেখ করেছে, জিয়াউর রহমানকেও বারবার তাগাদা দিচ্ছিল যে চেইন অফ কমান্ড ফিরে আসুক, মেজররা বঙ্গভবন থেকে সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমে তারাও ফিরে আসুক। তো এইসব বিষয় নিয়ে তারা সেনাপ্রধান জিয়াউর রহমানকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি সময় নিচ্ছিলেন। তো ইন দ্যাট টাইম যে খালেদ মোশাররফ, সাফায়েত জামিল তারা মিলে খন্দকার মুস্তাককে 3রা নভেম্বর প্রথম ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য খন্দকার মুস্তাক সরকার বা 15 আগস্টের যে অভ্যুত্থানকারী তাদের বিরুদ্ধে পাল্টা একটি অভ্যুত্থান কার্যক্রম শুরু হয়, যেটা শুরু হয়েছিল সাফায়েত জামিলের নেতৃত্বে। উনি ছিলেন তৎকালীন সিজিএস এবং তার সাথে ছিল 46 পদাতিক ব্রিগেড, যাকে ঢাকা ব্রিগেড বলা হতো, কর্নেল সাফায়েত জামিল। তো এই দুজনের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান শুরু হয় এবং তাকে সমর্থন দেয় বিমান বাহিনী, নৌবাহিনী। তো খালেদ মোশাররফের একটা লক্ষ্য ছিল যে একটি লাশও যাতে না পড়ে, বিনা রক্তপাতে অভ্যুত্থান। যার কারণে বঙ্গবন্ধুর মেজরদের সাথে, ডালিম ফারুকদের সাথে 4 তারিখ 5 তারিখ তাদের কিন্তু আলোচনা চলতে থাকে, বিশেষ করে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আলোচনা শুরু হয় এবং তারা 4 তারিখে সিদ্ধান্ত নেয় তারা ক্ষমতা ছেড়ে চলে যাবে। তো প্রথম দিকে তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছিল না, কিন্তু বিমান বাহিনীর যে তৎকালীন এয়ার কমান্ডার লিয়াকত আলী উনি যুদ্ধ বিমান MiG-29 আকাশে উড়িয়ে দেন এবং বঙ্গবন্ধুর উপরে চক্কর দিতে থাকে
তখন খন্দকার মোস্তাক এবং মেজররা বুঝতে পারে যে তাদের সময় ফুরিয়ে এসেছে। তখন তারা আলোচনার মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং খালেদ মোশাররফকে সেনাপ্রদান করার জন্য ওই সময়ে বঙ্গভবনে তোড়জোড় শুরু হয়। এতে সময় ক্ষেপণ হতে থাকে। দেশবাসী অন্ধকার, দেশে কি হচ্ছে জানে না, টেলিভিশন বন্ধ, রেডিও বন্ধ। তো খালেদ মোশাররফের সবচেয়ে বড় যে ভুলটা ছিল সেটা হচ্ছে একটা অভ্যুত্থানকে সাকসেস করতে হলে নিয়ম নীতি তোয়াক্কা করা যায় না। কিন্তু উনি ওই সময় নিয়মের বেড়াজালে পড়ে যায়। খন্দকার মোস্তাককে বারবার অন্যান্য যে অভ্যুত্থানকারী তারা বলতে থাকে যে খালেদ মোশাররফকে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হোক। কিন্তু ওই সময় খালেদ মোশাররফ অভ্যুত্থানকারী ভুলে গিয়েছিল যে খন্দকার মোস্তাক তো কোন নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি হয়নি, তার কাছে এত নিয়ম নিয়ে বসে থাকলে তো হবে না। তো এই 5 তারিখ 4 তারিখের ভিতরে আবার জাসদের একটা কার্যক্রম ছিল, সৈনিক সংস্থা। তারা খুব আগে থেকে এই সেনাবাহিনীর সৈনিকদের ভিতরে কার্যক্রম পরিচালনা করত এবং এটা নেতৃত্ব দিত তাহের, কর্নেল তাহের। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাহলে দেখেন 4 তারিখে যারা অভ্যুত্থান করেছে, সাফায়েত জামিল বীর মুক্তিযোদ্ধা, খালেদ মোশাররফ বীর মুক্তিযোদ্ধা। যে জিয়াউর রহমানকে 4 তারিখ বন্দী করা হয়েছে, উনিও বীর মুক্তিযোদ্ধা। আবার কর্নেল তাহের, উনিও বীর মুক্তিযোদ্ধা। তো বঙ্গভবনে যখন বাকবিতণ্ডা চলছে 5 তারিখ, ওই দিন সেনাপ্রধানের বেশ পরিয়ে দেওয়া হয় খালেদ মোশাররফকে। কিন্তু তারা তখন জানতে পারে যে জেল হত্যাকাণ্ড ঘটে গেছে। জাতীয় 4 নেতা, এ নিয়ে উত্তপ্ত পরিবেশ তখন বঙ্গভবনে। এর মধ্যে কর্নেল সাফায়েত জামিলকে উপস্থিত হয়। উনি যে খালেদ মোশাররফকে বলেন যে স্যার, আপনি এতক্ষণ বঙ্গভবনে আছেন, আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারছেন না, দেশে কি চলছে আপনি তো কিছুই জানেন না। তো ওই সময় বঙ্গভবনে একটি ফোন আসে ফার্স্ট বেঙ্গল থেকে, কর্নেল সাফায়েত জামিলের যে ইউনিট সেখান থেকে 6 তারিখ রাতের বেলা যে সৈনিকরা বিদ্রোহ করেছে, কিছু সৈনিক বিদ্রোহ করেছে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে গেছে। এই খবর পাওয়া মাত্র খালেদ মোশাররফ বঙ্গভবন থেকে বের হয়ে যায়। তার সাথে ছিল আরেক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল হায়দার এবং হুদা। হায়দার ছিল একজন চৌকস কমান্ডো, পাকিস্তানি কমান্ডো অফিসার ছিলেন। তারপর তিনি মুক্তিযুদ্ধে যে গেরিলা আক্রমণ হয়েছে সারা ঢাকাতে, তার নেতৃত্ব দিয়েছে। সেই হায়দার এবং হুদা এবং মুক্তিযুদ্ধের বীর সেনানী খালেদ মোশাররফ তারা বঙ্গভবন থেকে বের হয়ে চলে যায় আসাদ ঘাটের দিকে। তার একটা আত্মীয়র বাড়িতে যে পোশাক পরিবর্তন করেন খালেদ মোশাররফ। তারপর উনি ওনার যুদ্ধকালীন যে ব্রিগেড সেটি উপস্থিত ছিল ধারেই খামারবাড়ির দিকে, ফার্ম গেটে খামারবাড়ির দিকে। তখন খালেদ মোশাররফ, লেফটেন্যান্ট কর্নেল হুদা এবং হায়দার তারা 7 নভেম্বর সকালবেলা ওই ইউনিটে যে উপস্থিত হয় এবং নাস্তা করতে থাকে। এমন সময় এক ঘাতকের দল আসে। ঐতিহাসিকদের তথ্য মতে যে খালেদ মোশাররফের অধীনে এই যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে মেজর জলিলের নেতৃত্বে এক ট্রাক সৈনিক তখন খামারবাড়িতে অবস্থিত ইউনিটে যায় এবং খালেদ মোশাররফ, কর্নেল হায়দার এবং হুদাকে হত্যার জন্য তাদের রুমে যায়। তো এই রুমে যাওয়ার কিছুক্ষণ আগে কর্নেল হায়দার, হুদা এবং খালেদ মোশাররফ আলোচনায় মত্ত ছিলেন। তখন খালেদ মোশাররফ তাদের বলছিল, মৃত্যুকে ভয় পেও না, মৃত্যু আসলে মৃত্যুকে গ্রহণ করে নিতে হবে। এবং মেজর জলিলের নেতৃত্বে যে সৈন্যরা ঢুকেছে তারা বলছে যে তোমাদেরকে এখন হত্যা করা হবে, তোমরা দেশদ্রোহী। ওই মুহূর্তে বীর সেনানী খালেদ মোশাররফ তার 2 হাত মুখের মেঝে ধরে, তারপর তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় এবং রুম থেকে বের করে মুক্তিযুদ্ধ লেফটেন্যান্ট কর্নেল হায়দার এবং হুদা তাদেরকে হত্যা করা হয়।
আর ওইদিকে ক্যান্টনমেন্টে তখন জিয়াউর রহমান মুক্ত পরিবেশে ওনাকে নিয়ে তখন সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লব সংগঠিত থাকে। আর এই বিপ্লবের যে নেতৃত্ব দেয় সৈনিক সংস্থা, সাধারণ সৈনিক, এই সৈনিক সংস্থার নিয়ন্ত্রণ ছিল আবার তাহেরের উপরে। তাহেরও বীর মুক্তিযোদ্ধা, খালেদ মোশাররফ বীর মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা। কিন্তু 7ই নভেম্বর মারা গেল খালেদ মোশাররফ, মুক্তিযোদ্ধা কর্নেল হায়দার, কর্নেল হুদা, এবং যারা মারলো তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তো এইভাবে খালেদ মোশাররফ মারা গেলেন, একজন মুক্তিযোদ্ধা। তারপর তো জিয়াউর রহমান ক্ষমতা নিলেন, সেনাবাহিনীর প্রধান, এবং তার কিছুদিন পর উনি প্রধান আইন প্রশাসক হন এবং মার্শাল ল জারি করেন। তো ওই সময় ক্যান্টনমেন্টে বিশৃঙ্খলা পরিবেশ ছিল, সৈনিক সংস্থার কিছু দাবি দেওয়া ছিল, কর্নেল তাহেরের কিছু পরিকল্পনা ছিল, যে পরিকল্পনা নিয়ে কর্নেল তাহের জিয়াকে চাপ দেয়। কিন্তু জিয়া আবার বেঁকে বসে। এই নিয়ে কর্নেল তাহের এবং জিয়ার ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে পারস্পরিক যে বোঝাপড়া, সেটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে দেশদ্রোহিতার দায়ে গ্রেপ্তার করা হয় এবং তাকে 76 সালের একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়। বলা হয়ে থাকে যে জিয়াউর রহমানের তখন রাষ্ট্র ক্ষমতায় এবং তাহেরকে তার ক্ষমতার অন্তরায় মনে করেছিল, এবং সেই সময় তাহেরকে কোর্ট মার্শাল করে তাকে ফাঁসি কার্যকর করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম 76 সালের ভিতরে, 75 থেকে 76 সালের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল হুদা, হায়দার এবং তাহের, এর সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ক্ষমতার দ্বন্দ্বে তারা জীবন হারালো। তারপর 77, 78, 79 এবং 81 সাল, এই সময়গুলোতে বেশ কিছু কু ঘটেছিল সেনাবাহিনীর অভ্যন্তরে। সেখানেও অনেক মুক্তিযোদ্ধা অফিসার হত্যার শিকার হয়েছে। তো তারপর 81 সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। জিয়াউর রহমানকে কে মারল? লেফটেন্যান্ট কর্নেল মতিউর, বীর মুক্তিযোদ্ধা। মেজর জেনারেল মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা। তো যা বলা হয় যে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করেছে লেফটেন্যান্ট কর্নেল মতিউর, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আর জিয়াউর রহমান সেও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। মেজর মঞ্জুর, যিনি ওই সময় চট্টগ্রামের জিওসি ছিলেন এবং যাকে বলা হয় প্রধান পরিকল্পনাকারী, সে মঞ্জুরও মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান হত্যার পর এরশাদের ঢাকা থেকে কোনো সহযোগিতা করবে না এবং এরশাদ সৈন্য পাঠাবে চিটাগাং ক্যান্টনমেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য। ওই সময় বলা হয় যে মঞ্জুরকে আত্মসমর্পণ করতে। তো মঞ্জুর পালিয়ে যেতে থাকে পাহাড় দিয়ে। ওই সময় উনি ধৃত হয় এবং থানাতে ছিলেন। তখন মেজর জেনারেল মঞ্জুরকেও কিন্তু হত্যা করা হয়। বলা হয়ে থাকে যে ক্যান্টনমেন্ট থেকে লোক পাঠিয়ে মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়। তাহলে জিয়াউর রহমানকে হত্যা করা হলো, মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হলো, লেফটেন্যান্ট কর্নেল মতিউরও হত্যা শিকার হয়। তো এই যে 72 থেকে 81 সালের যে ইতিহাস, ক্ষমতা কত ভয়ঙ্কর, যারা একসময় দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা একে অপরকে হত্যা করল। এবং বলা হয়ে থাকে যে সেনাবাহিনীর অভ্যন্তরে পাকিস্তান ফেরত যে সৈনিক এবং মুক্তিযুদ্ধের যে সৈনিক বা অফিসার, তাদের ভিতর বিভেদ ছিল। ক্ষমতার দ্বন্দ্ব একটি ভয়ঙ্কর জিনিস। ক্ষমতার দ্বন্দ্বের কাছে কোনো ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে কোনো অপরাধ করে বসে ক্ষমতার জন্য। ইতিহাস তাই বলে। সবাইকে ধন্যবাদ।